বাংলা ব্যাকরণে উপসর্গ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ হিসেবে আমরা ধরে নিতে পারি, কারণ এখান থেকে প্রশ্ন আসেই। উপসর্গের কাজ কি, আসলে উপসর্গ কিভাবে গঠিত হয় বা উপসর্গ কি কাজ করে বা উপসর্গের সংজ্ঞাই বা কি, সেটি আমরা দেখব। উপসর্গ আমরা সংজ্ঞায়নে যাওয়ার আগে আমরা একটি শব্দ বিশ্লেষণ করেছি, এখানে উপস্থাপন করেছি হার শব্দটি, যেটি আমরা এখন দেখব যে এর সামনে কিছু উপসর্গ প্রয়োগ করে তারপর আমরা সংজ্ঞায়নে যাব। হার শব্দের পূর্বে যখন উপ বসাচ্ছি তখন এটি কি দাঁড়াচ্ছে, যে উপহার। তাহলে উপহার অর্থ হচ্ছে উপঢৌকন বা গিফট, যেটা কাউকে কিছু দেওয়া হয় সম্মান রক্ষার্থে বা খুশি হলে আমরা গিফট দিয়ে থাকি, সেটিকে আমরা বলছি উপহার। তাহলে হার বলতে কি বোঝাচ্ছে, গলার হার বা মালা, এর সাথে যখন উপ বসাচ্ছি তখন সেটি উপহার হয়ে যাচ্ছে। আবার এই যে উপহার যখন প্রয়োগ করছি, এরপরে যখন আমরা হার শব্দের পূর্বে প্র বসাচ্ছি তখন এটি দাঁড়াচ্ছে প্রহার। প্রহার তাহলে কি দাঁড়াচ্ছে, যে প্রহার শব্দটি দিয়ে পিটুনি বোঝাচ্ছে, ছিল হার হয়ে গেল প্রহার। তাহলে এখানে আমরা দেখব যে প্রহার অর্থ কি, এখানে আঘাত করে। আমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রহার অর্থ আঘাত করা। এরপর আমরা যদি খেয়াল করি যে আরেকটি অর্থ যদি যুক্ত করি তাহলে কি দাঁড়াচ্ছে, আহার। আহার অর্থ হচ্ছে ভোজন, আহার ভোজন। তারপর আমরা যদি দেখি বিহার, বিহার বিহার অর্থ হচ্ছে ভ্রমণ। তাহলে কি পাচ্ছি, যে একটি শব্দ সেটি হচ্ছে হার। হার শব্দটির পূর্বে বিভিন্ন রকম অব্যয়সূচক শব্দাংশ বসে সেটির অর্থকে পরিবর্তন করে দিচ্ছে। এই যে অর্থকে পরিবর্তন করে দেওয়ার যে ক্ষমতা, অর্থকে পরিবর্তন করে দেওয়ার যে অবস্থা, সেই অব্যয়সূচক শব্দাংশকে আমরা বলছি যে উপসর্গ। অর্থাৎ যে সকল অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ শব্দের পূর্বে বসে। এখানে আরেকটি খেয়াল করার বিষয়, যে এখানে উপহার যখন বলছি তো দেখা যাচ্ছে হার শব্দটির পূর্বে কিন্তু এখানে উপ বসেছে, ফলে উপহার দিয়ে বসেছে উপঢৌকন। তাহলে কে আগে বসলো, উপহার শব্দটি আগে বসলো। আবার প্রহার আঘাত করা, আহার ভোজন, আহার। ফলে উপসর্গ কিন্তু যে সামনে বসে সেটি নিশ্চিতভাবে এখানে প্রমাণিত হচ্ছে যে উপসর্গ শব্দের পূর্বে বসে। আবার প্রত্যয় কিন্তু শেষে বসে, যেমন চল যুগ অন্ত, চলন্ত, চল যুগ চলা। ঠিক এটি আমরা পরে আলোচনা করব বিস্তারিত, যে উপসর্গের সাথে প্রত্যয়ের ডিফারেন্সটা কোথায়। এখানে আমরা দেখছি বিহার, বিহার অর্থ হচ্ছে ভ্রমণ করা। তাহলে এখানে খেয়াল করতে হবে যে আমাদের এখানে চারটি শব্দ ছিল, এখানে চারটি শব্দ গঠিত হয়েছে, এবং এই চারটি শব্দের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে হার হচ্ছে এখানে মূল শব্দ। এই মূল শব্দের পূর্বে আমরা যখন উপ বসাচ্ছি তখন সেটি বলছে যে এটি উপহার, অর্থাৎ উপঢৌকন। হার শব্দের পূর্বে যখন প্রহার বসাচ্ছি তখন সেটি বলা হচ্ছে আঘাত করা। এটি অর্থ আঘাত করা, পাল্টে গেছে, এখানে হচ্ছে উপঢৌকন আর এখানে আঘাত করা। আবার যখন স্বরে বসাচ্ছি তখন সেটি বোঝাচ্ছে আহার বা ভোজন বা খাওয়া। এরপর বসাচ্ছি যে উপসর্গ যখন বসাচ্ছি তখন সেটি বোঝাচ্ছে যে ভ্রমণ বা বিহার। তাহলে এই যে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখুন এখানে ভোজন, এখানে উপঢৌকন, এখানে আঘাত করা, এখানে ভ্রমণ, সবগুলোই কিন্তু এই উপসর্গ মূল শব্দের সামনে বসেছে। তার মানে উপসর্গ সামনে বসবে। এবার আসুন তাহলে উপসর্গের সংজ্ঞাটা কি। উপসর্গ কি বলছে, যে আমরা যদি এখানে উপসর্গের সংজ্ঞাটা দেখি, যে যেসব অব্যয়সূচক শব্দাংশ, যেসব অব্যয়সূচক শব্দাংশ শব্দের আগে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় সেগুলোকে উপসর্গ বলে।
উপসর্গ যে আগে বসে ইতোমধ্যে আমরা কিন্তু সেটি দেখেছি, যেমন হার শব্দের পূর্বে হার শব্দের সামনে প্রহার বসালে কিন্তু পিটুনি বোঝাচ্ছে, আঘাত করা বোঝাচ্ছে। তার মানে এখানে ছিল উপহার, গিফট, উপঢৌকন, সেটি পাল্টে যাচ্ছে আঘাত করা। আবার হার যেখানে বলছি যে গলার মালা, সেখানে তার পূর্বে যখন বসাচ্ছি সেটি কিন্তু পরিবর্তন হয়ে কি হচ্ছে, ভোজন অর্থকে ধারণ করছে। আবার এই হার অর্থের যে স্বাভাবিক রূপ সেটি হচ্ছে যে গলার মালা, সেখানে যখন আমরা তার পূর্বে বসাচ্ছি তখন কিন্তু সেটি অর্থ পাল্টে যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো, যে যে সব অব্যয়সূচক শব্দাংশ শব্দের আগে বসে বা যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তাকে উপসর্গ বলে। এবং উপসর্গের বেশ কিছু কাজ রয়েছে। উপসর্গ কি করে? উপসর্গ কিন্তু নতুন শব্দ গঠন করে। উপসর্গের কি রয়েছে, যে তার নিজস্ব কোনো অর্থ নেই। খেয়াল করুন, উপসর্গের যে নিজস্ব অর্থ নেই, অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, সেটি আসবে, আমরা আলোচনা করব। যে অর্থবাচকতা মানে কি, তার নিজের কোনো অর্থ নেই, কিন্তু সে যখন অন্যের সাথে বসছে একটি মূল শব্দের সাথে, তখন সে অর্থকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখছে। এটিকে বলা হচ্ছে অর্থদ্যোতকতা। আমরা এখানে লিখব, আপনারা খেয়াল করবেন যে অর্থদ্যোতকতা। অর্থদ্যোতকতা হচ্ছে যে অর্থ পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে, অর্থাৎ অর্থের ভিন্নতা বা অর্থের পার্থক্য তৈরি করে, সেটি হচ্ছে অর্থদ্যোতকতা। আর অর্থবাচকতা আমরা একটু খেয়াল করব। অর্থবাচকতা হচ্ছে যে নিজস্ব অর্থবাচকতা, নিজস্ব অর্থ, এটি হচ্ছে নিজের বা নিজস্ব অর্থ। খেয়াল করতে হবে যে অর্থবাচকতা মানে নিজস্ব অর্থ। খেয়াল করুন তো এখানে, যে যখন বলছি আহার, আ যোগ হার, তারপর বি যোগ হার, বিহার, এখানে কি নিজস্ব কোনো অর্থ রয়েছে? তার নিজস্ব অর্থ নেই। তার মানে তার অর্থবাচকতা এটা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থদ্যোতকতা আছে মানে সে বসার পরে অন্যের অর্থ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখছে, সেটিকে বলা হচ্ছে অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। এই যে বিষয়টি আমরা এখানে লিখেছি, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। ফলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি, যে তার নিজের কিন্তু অর্থ নেই। যেমন এখানে কিন্তু তার নিজস্ব কোনো অর্থ নেই। আবার তার এখানে নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখন হারের সাথে বসেছে তখন কিন্তু প্রহার হিসেবে সে নতুন শব্দ গঠন করছে, অর্থাৎ হার শব্দের যে মূল অর্থ তাকে কিন্তু পাল্টে দিচ্ছে এটি। তাই এটিকে বলা হচ্ছে অর্থদ্যোতকতা। আর এখানে যখন আমরা দেখছি আহার বসছে, তখন কিন্তু ভোজন শব্দটি যে তৈরি হচ্ছে, আহার ভোজন অর্থ লাভ করেছে। ফলে পার্থক্য কিন্তু খুব স্পষ্ট, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। এবার আমরা একটু বইয়ের দিকে যাব। এখানে বলছে যে অনেক সময় শব্দের শুরুতে একাধিক উপসর্গ থাকতে পারে। যেমন কিরকম আমরা এখানে খেয়াল করি, যে সম্প্রদান, এই যে সম্প্রদান, এটিকে আমরা একটু ধ্বনিগত যদি বিশ্লেষণ করি তাহলে কি হবে, দেখুন, দন্ত স, তারপর যোগ ম, হসন্ত যোগ প, হসন্ত যোগ র, খেয়াল করি, যোগ দান। এখানে তাহলে কি দাঁড়ালো, এটুক হচ্ছে সম, যখন বলছি তখন তার নিচে হসন্ত রয়েছে। আবার এটা হচ্ছে প্র, ফলে এটা আর এটা মিলে কি হলো,
সম্প্র, এটিকে আমরা এখানে যোগ করব। তাহলে এখানে আমরা পাচ্ছি যে সম্প্রদান। ফলে কয়টি উপসর্গ এখানে পাচ্ছি, যে এটি একটি, এখানে দুইটি। আবার সমবিবেহারে, সমবিবেহারে সেখানে কিন্তু 4টি উপসর্গ রয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে উপসর্গ কিন্তু কেবলমাত্র একটি নয়, দুটিও হতে পারে, 3টি যুগে হতে পারে, 4টিও বসে, একটা নতুন শব্দ, একটা শব্দের শুরুতে 4টিও বসতে পারে। যেমন সমবিবেহারে অর্থাৎ সহচর্যে, সঙ্গে, এটি এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলাতে এই ধরনের একটি শব্দ রয়েছে সমবিবেহারে। তো সেটি যুক্ত হয়ে দেখাচ্ছে যে যখন আমরা এটিকে বিভাজন করছি, বিশ্লেষণ করছি, তখন 4টি আমরা উপসর্গ পেয়ে থাকি। ফলে এটি স্পষ্ট করছে যে সম্প্রদান, যেখানে একের অধিক উপসর্গ রয়েছে এবং এখানে মূল শব্দ হচ্ছে দান। ফলে এখানে মূল শব্দ হচ্ছে দান। এখানে আমরা পাচ্ছি যে বিনির্মাণ শব্দে মান এর আগে বসেছে বি এবং নির। তাহলে বিনির্মাণ, বিনির্মাণ শব্দটি আমরা এখন লিখব যে বিনির্মাণ। এটিকে আমরা বিশ্লেষণ করলে কি পাচ্ছি, বি যোগ নির যোগ মান। যখন এটি একত্রে গঠিত হচ্ছে তখন কি হচ্ছে, যে এখানে পরিবর্তন হচ্ছে, বি নির্মাণ, নির্মাণ। ফলে আমরা এখানে বানানটা খেয়াল করব যে এখানে কেন মূর্ধন্য হলো, এখানে কেন দন্তন্য হলো। যে মূর্ধন্য হওয়ার কারণ হচ্ছে যে রি রস এরপর কি হয়, মূর্ধন্য হয়, কিন্তু মূল শব্দটা এখানে কিন্তু মান। দেখুন, মান শব্দের পূর্বে যখন নির বসেছে তখন নির বসার কারণে এই মূর্ধন্য, দন্তন্য, এই মূর্ধন্য হয়ে যাচ্ছে। ফলে বিনির্মাণ এখানে একটি পাচ্ছি আর এখানে হচ্ছে দ্বিতীয়টি পাচ্ছি, তার মানে এখানেও কিন্তু দুটি উপসর্গ রয়েছে। ফলে বিষয়টি স্পষ্ট যে এখানে একটি উপসর্গ দিয়েও শব্দ গঠন হতে পারে, দুটি উপসর্গ দিয়েও শব্দ গঠন হতে পারে। বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে, যেমন বাংলা ভাষায় রয়েছে 21টি, যে সংস্কৃত রয়েছে 20টি, তারপর এখানে আরো রয়েছে বিদেশি উপসর্গ রয়েছে, বিদেশি উপসর্গ। এখানে হচ্ছে আরবি, ফার্সি, তারপর হিন্দি, উর্দু। ফলে বিষয়টি স্পষ্ট যে মূলত এখানে যখন আমরা পাচ্ছি 41টি, এরপরে এখানে আছে যে আরবিতে রয়েছে 5-6টি, ফার্সিতে রয়েছে 7-8টি, এরকম আরো অনেক রয়েছে। তো বাংলা ভাষায় এই যে উপসর্গগুলো ব্যবহৃত হয় মোটামুটি 50টির কাছাকাছি, সেটিকে এখানে বলেছে অর্ধশতাধিক। যেহেতু বইয়ে রয়েছে অর্ধশতাধিক, সেটি আমরা কাউন্ট করব, কারণ অবজেক্টিভে যদি আসে আমাদের সেটাই দিতে হবে, অর্ধশতাধিক। তার মানে 50টির মতো উপসর্গ রয়েছে। আমরা এই পরিচয়গুলো দেখব যে উপসর্গের কাজ কি। দেখুন যে উপসর্গের কাজ হচ্ছে, যদি আমরা খেয়াল করি, নতুন অর্থবোধক শব্দ তৈরি। তাহলে উপসর্গের কাজ নতুন অর্থবোধক শব্দ তৈরি। তাহলে অর্থের পরিবর্তন ঘটায়, যেটি আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি
নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। শব্দ যে তৈরি করে সেটি কিন্তু আমরা দেখছি যে এই যে মান এর সাথে যখন বিনির্মাণ বি আর নির্যুক্ত করছেন তখন কিন্তু বিনির্মাণ হচ্ছে, তাহলে নতুন শব্দ কি গঠন করছে, তারপর নতুন অর্থ তৈরি করছে, অর্থের পরিবর্তন হচ্ছে, অর্থের পূর্ণতা হচ্ছে এবং অর্থের সম্প্রসারণও ঘটে এবং সংকোচনও ঘটে। দেখুন অর্থের সংকোচন কিভাবে ঘটে। উপসর্গ অর্থের যে সংকোচন ঘটায় সেটি আমরা দেখব কিভাবে। অর্থের সংকোচন, যখন আমরা বলছি যে অঞ্চল, অঞ্চল দিয়ে কিন্তু শাড়ির পাড়কে বোঝানো হতো আগে। বাগ অর্থ অধ্যায়ে কিন্তু এই আলাপটি রয়েছে বা এই আলোচনাটি রয়েছে। বাগ অর্থ আমাদের বুঝতে হবে, বাগ অর্থের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে এখানে উপসর্গের একটা ভূমিকা থাকে। তো অঞ্চল বলতে শাড়ির পাড়কে বোঝানো হতো, কিন্তু বর্তমানে অঞ্চল বলতে একটা বিস্তৃত এলাকাকে বোঝায়। তার মানে আগে কি ছিল, আগে যেটা ছোট ছিল এটা এখন বড় হয়েছে, সেটি হচ্ছে অর্থের সম্প্রসারণ। ঠিক এরকম সংকোচন কি, আগে যদি বড় থাকে তারপর যদি ছোট হয়, অর্থাৎ অর্থ যে ধারণ, অর্থ বোঝার ক্ষেত্রে সেটি যদি কমে আসে তার রেঞ্জটা, বিস্তৃতিটা, তাহলে সেটিকে আমরা বলবো অর্থের সংকোচন ঘটছে। যেমন খেয়াল করুন যে এখানে যদি আমরা বোঝানোর চেষ্টা করছি যে কাজ একটি শব্দ লিখেছি, যে কোনো কিছুই কিন্তু 100%। তো এই কলমটি কিন্তু আমার কাছে যে রয়েছে এটি কিন্তু যখন বলবো যে এই কলমটি কত পার্সেন্ট, তখন এ নিজে কিন্তু 100%, কিন্তু যদি এখানে কেটে ফেলি তখন সে কিন্তু 50% হয়ে যাবে। অর্থাৎ দুইটা অংশ করলে একটা অংশ হবে 50%। তাহলে এই যে কাজ যখন বলছি, যে কোনো কাজই কিন্তু একটি পূর্ণতাকে বা পূর্ণ অংশকে নির্দেশ করছে। এই বিষয়টিকে আমরা কিভাবে যে সংকোচন এই ক্ষেত্রে প্রকাশ করছি, যখন আমরা বলছি যে অকাজ, দেখুন এই যে এই অংশটুকুকে আমরা নির্ধারণ করেছি অকাজ, তার মানে কাজের একটা অংশকে যখন আমরা এরকম আলাদা করে ফেলছি, কাজ মানে কি, ভালো কাজ, অকাজ সব মিলেই কিন্তু কাজ। তাহলে আমরা যদি বলি কাজ, কাজ বা কর্ম, সেটি কি, সেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। ইতিবাচক ও নেতিবাচক হতে পারে, এবং এই ক্ষেত্রে আমরা সবগুলোকেই কিন্তু কাজ বলবো। কিন্তু যখনই আমি তাকে আলাদা করে ফেলবো, এখানে কাজের পূর্বে কি বসানো হচ্ছে, যে এখানে খেয়াল করুন একটা উপসর্গ বসানো হচ্ছে। যখন কাজ এর পূর্বে আমরা কি বসাচ্ছি, অ বসাচ্ছি, তখন কিন্তু সে বিশেষায়িত হয়ে গেল, আলাদা হয়ে গেল। যেমন বলি যে ছেলে, এই শব্দটির পূর্বে যখন বলছি ভালো ছেলে, তার মানে কি, বিশেষায়িত হলো। ঠিক এরকম গাড়ি যখন বলছি সব গাড়িকে বোঝাচ্ছি, কিন্তু যখন বলছি লাল গাড়ি, তখন কিন্তু গাড়ি থেকে এই যে এগুলো যদি সব গাড়ি হয় তাহলে এখানে একটা অংশ হচ্ছে লাল গাড়ি, সেগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এরকম এটি যদি কাজ হয়, তাহলে এটি যদি আমরা অকাজ নির্দেশ করি, তাহলে কি এটি আলাদা হয়ে যাচ্ছে। ফলে উপসর্গ যখন আমরা প্রয়োগ করছি, এই যে উপসর্গ আমরা এখানে প্রয়োগ করলাম, সেই উপসর্গ প্রয়োগ করার কারণে যখন কাজ পুরোটা ছিল, কাজ বলতে আমরা পুরোটাকে বোঝাচ্ছি, সেখান থেকে আমি অকাজকে আলাদা করে ফেলেছি। কাজ বলতে পুরোটা আমরা বুঝতে পারছি, কাজের মধ্যে সুকর্ম আছে, কুকর্ম আছে, বা যদি বলি নিষ্কর্ম, সবকিছু মিলেই কর্ম। কিন্তু যখন আমরা একে আলাদা করে ফেলছি, উপসর্গ প্রয়োগ করছি, কাজের শুরুতে স্বরেও প্রয়োগ করছি, তখন কিন্তু দেখাচ্ছে কি হচ্ছে যে অকাজ। অকাজ, এই যে নেভি ব্লু অংশটা আমরা চিহ্নিত করেছি অকাজ দিয়ে, ফলে এটি কিন্তু বোঝাচ্ছে যে উপসর্গ অর্থের সংকোচন ঘটায়। আবার খেয়াল করুন যে নজর যখন বলছি, তো নজর বলতে যখন বলছি দৃষ্টি, তাহলে নজর কি, দৃষ্টি,
যখন আমরা দৃষ্টি বলছি তখন কিন্তু যে কোনো ধরনের দৃষ্টিকে বোঝাচ্ছি, সুদৃষ্টি কুদৃষ্টি সবকিছুকেই আমরা বোঝাচ্ছি। ফলে যখনই আমরা এখান থেকে আলাদা করে ফেলছি যে সুনজর, তার মানে নজরের একটা অংশকে আমরা আলাদা করে ফেলছি, ফলে সু এখানে কিন্তু বিশেষায়িত করে ফেলেছে নজরকে, যেহেতু বিশেষায়িত করে ফেলেছে ফলে তার আরেকটি এখানে আলাদা এখানে রূপ ফুটে উঠেছে, ফলে এটিকে আমরা বলছি যে অর্থের সংকোচন ঘটছে। ফলে সুনজর এখানে অর্থের সংকোচনকে প্রকাশ করছে। বাংলা উপসর্গের ক্ষেত্রে আমরা যে প্রকারভেদ সেগুলো আমরা দেখব যে কি কি রয়েছে, কিন্তু তার আগে আমরা একটা শব্দ বলে নেই। দেখুন যে অপরূপ, অপরূপ মানে খুব সুন্দর, যে রূপের তুলনা হয় না, আর অপসংস্কৃতি এর মধ্যে পার্থক্য কি? এটি কিন্তু নেতিবাচক অর্থে নিকৃষ্ট, তাহলে নিকৃষ্ট সংস্কৃতি। আর এখানে কি বোঝাচ্ছে দেখুন, অপরূপ মানে যে রূপের তুলনা নেই, ঠিক এরকম। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে উপসর্গের প্রয়োগের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে যে আমরা দেখছি যে অর্থের তারতম্য হচ্ছে, অর্থের ভিন্নতা তৈরি হচ্ছে। ফলে আমরা কি পেলাম যে উপসর্গ নতুন শব্দ তৈরি করে, অবশ্যই নতুন শব্দ তৈরি করে, এবং উপসর্গ অর্থ পরিবর্তন করে। আবার উপসর্গের নিজের কিন্তু কোনো অর্থ নেই, সে আরেকজনের সাথে বসার পরে তার কিন্তু একটা নতুন অর্থ সেখানে সৃষ্টি হয়, সেটি আমরা পেলাম। এরপর উপসর্গের মাধ্যমে অর্থের সংকোচন ঘটে, অর্থের প্রসারণ ঘটে, এরকম বিষয়গুলো উপসর্গের কাজ হিসেবে চিহ্নিত রয়েছে। আর বাংলা উপসর্গ কোনগুলো যে আমরা দেখব যে উপসর্গের ক্ষেত্রে বাংলা হচ্ছে 21টি এবং সংস্কৃত হচ্ছে 20টি। সংস্কৃত 20টি, বাংলা 21টি। এটি পরীক্ষায় অনেক সময় ঝামেলা তৈরি করে, এবং এটি দূর করার জন্য আমরা একটু কৌশলভাবে এখানে মনে রাখবো যে বাংলা তো আমার মাতৃভাষা, কাজে বাংলাতে বেশি থাকবে, বাংলা আমার মাতৃভাষা। আরেকটি এখানে কৌশল রয়েছে যে 21শে ফেব্রুয়ারি, এবং 21শে ফেব্রুয়ারি এই 21 দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি যে বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এরপর সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ রয়েছে 20টি। আর বিদেশি আমরা এখানে খালি রেখেছি, কারণ বিদেশি উপসর্গের মধ্যে আমরা দেখাবো যে কিভাবে এখানে কি কি ধরনের উপসর্গ রয়েছে। যেমন বাংলা উপসর্গ, এখানে বিদেশি উপসর্গের ক্ষেত্রে আরবি, ফার্সি, হিন্দি এগুলো রয়েছে, এগুলো আসবে আলোচনায়, আমরা দেখাবো। যদিও এগুলো বইয়ে তুলনা দেওয়া নেই, কিন্তু এগুলোর কিন্তু উদাহরণ দেওয়া আছে। এবং আরেকটি খেয়াল করতে হবে যে 4টি উপসর্গ রয়েছে যেগুলো বাংলা এবং কি সংস্কৃত উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। তার আগে আমাদের দেখে নিতে হবে তাহলে বাংলা উপসর্গ কোনগুলো। দেখুন বাংলা উপসর্গ হচ্ছে অ, অঘা, অজ, অনা। অ, অঘা, অজ, অনা স্বরে অ দিয়ে আছে 4টি, আমরা এর জন্য একটু আলাদা করে লিখেছি। যেগুলো স্বরে অ দিয়ে রয়েছে সেগুলো আলাদা লিখেছি, অ, অঘা, অজ, অনা। তারপর স্বরে আ দিয়ে, স্বরে আ দিয়ে হচ্ছে 4টি, আ, আর, আন, আব। তারপর রয়েছে রস্বই দিয়ে, দেখুন সিরিয়ালি আমরা লিখেছি যেন মনে থাকে, ইতি। তারপরে ওন, রস্বই দিয়ে 1টি, তারপরে দীর্ঘ দিয়ে, তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ শুরু হচ্ছে, আগে স্বরবর্ণ তারপর ব্যঞ্জন বর্ণ, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। দন্তস্ব দিয়ে হচ্ছে 3টি। ফলে এখানে আমাদের কিন্তু মনে রাখার একটা কৌশল রয়েছে যে 4, 4, তারপর দেখা যাচ্ছে যে 4, 4, 2। 4, 4, 2 কি বলছি দেখুন, 4, 4, 2, 4, 4, 2। এখানে হচ্ছে স্বরে ও 4টা দিয়ে, স্বরে আ দিয়ে 4টা, এটি বোঝাচ্ছে রস্বই আর কি দীর্ঘ। এইগুলো 4, 4, 2, 442। 442 হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ। তার মানে স্বরবর্ণে আছে কয়টা, এটিকে যদি যোগ করি স্বরবর্ণ হচ্ছে 10টা দিয়ে। বাংলা উপসর্গে স্বরবর্ণ আছে, স্বরবর্ণ দিয়ে যে উপসর্গ রয়েছে সেটি 10টি, 4, 4, 2। স্বরে ও দিয়ে 4টি, স্বরে আ দিয়ে 4টি, আর এখানে
রস্বই আর রস্বউ দিয়ে দুটি, তাহলে কি পাচ্ছি যে 10টি। এরপরে আসুন ব্যঞ্জন বর্ণ দিয়ে, তার মানে কয়টি? 11টি। এখানে আছে 2টি, তারপরে এখানে আছে 5টি, 7টি আর 4টি, 11টি। তাহলে বাংলা যে উপসর্গ, বাংলা উপসর্গের মধ্যে স্বরবর্ণ রয়েছে, স্বরবর্ণ দিয়ে রয়েছে 10টি, আর ব্যঞ্জন ব্যঞ্জন দিয়ে আছে 11টি। খেয়াল করতে হবে। ফলে এখানে ক দিয়ে পাচ্ছি যে 2টি, তারপরে দন্ত ন দিয়ে পাচ্ছি 1টি, পাতি, প দিয়ে পাচ্ছি 1টি, বি ভর রাম, স সা সু হা। লাস্টেটা আরো ভালো মনে থাকবে, স সা সু হা, আগে স, তারপর আকার, তারপর রস্বউ। তাই এই যে 3টি দন্তস্ব দিয়ে আমরা লিখেছি, এটা আবার সিরিয়াল করে আমরা লিখেছি যে দন্তস্ব আমরা যখন অভিধানের শব্দ খুঁজি আগে এটি আসে, তারপর হচ্ছে আকার দিয়ে আসবে, তারপর উকার দিয়ে আসবে। ফলে খুব সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে বাংলা উপসর্গ হচ্ছে 21টি, এবং এই 21টি উপসর্গ দেখা যাচ্ছে যে এর মধ্যে আবার 10টি রয়েছে কি দিয়ে? স্বরবর্ণ দিয়ে, আর বাকিগুলো হয়েছে 11টি রয়েছে ব্যঞ্জন বর্ণ দিয়ে। এর মধ্যে 4টি উপসর্গ আসবে আলোচনায়, সেগুলো কিসের মাধ্যমে আলোচনা হবে? সেগুলো আমরা দেখব যে তৎসম উপসর্গের মধ্যে রয়েছে, অর্থাৎ 4টি কমন রয়েছে। এবারে দেখুন যে সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। সংস্কৃত উপসর্গ 20টি। প্র, পরা, অপসম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অপি, উপ, অভি, অতি, আ। এভাবে তো আসলে মনে থাকে না। আমরা একটা কৌশল দেখিয়ে দিব। এই কৌশলটা যদি শিক্ষার্থীরা মুখস্থ করতে পারে কিছু, তাহলে শব্দের কিছু বাক্য দিব আমরা। সেই বাক্যগুলো যখন আমাদের মনে থাকবে, খুব সুস্পষ্টভাবে আমরা ধরে ফেলতে পারবো যে এখানে কোন উপসর্গ রয়েছে। আমরা প্রথমত এটি পরিচয় করিয়ে দিচ্ছি যে এগুলো হচ্ছে উপসর্গ। এগুলো মনে রাখার কৌশল আমরা জানি, এবং আমরা সেগুলো উপস্থাপন করব একটু পরে। তাহলে আবার দেখছি যে ফার্সি উপসর্গ, এখানে যে বিদেশি উপসর্গ, এই যে আমরা যে ফাঁকা রেখেছিলাম যে বিদেশি উপসর্গ গুলোর মধ্যে দেখা যাচ্ছে ফার্সি 10টি, যে কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। আরবি হচ্ছে 4টি। এইগুলো এসএসসির যে বোর্ডের বই 2020 সালের পূর্বে যে ব্যাকরণ বইটি ছিল সেখান থেকে নেওয়া হয়েছে। এর বাইরেও থাকতে পারে, কিন্তু আমরা সেই বইটিকে ফলো করেছি। তো এখানে আরবি হচ্ছে 4টি, আম, খাস, লা, গড়। ইংরেজি হচ্ছে 4টি, ফুল, হাফ, হেড, সাব। আরো থাকতে পারে, কিন্তু সেই বইয়ের আলোকে আমরা দিয়েছি। উর্দু, হিন্দি 1টি, হর, যেমন হর রোজ, হর মাহিনা। কি তাহলে কি দাঁড়াচ্ছে? বিদেশি উপসর্গের মধ্যে কিন্তু হেরফের রয়েছে, অনেকগুলো থাকতে পারে। মূলত এই কারণে বলা হয়েছে যে অর্ধশতাধিক। তাহলে 21টি। আবার যদি আপনি খেয়াল করেন যে সংস্কৃত এবং বাংলা মিলে 21টি, এরপর যদি এগুলো ধরেন তো 50টি ছাড়িয়ে যায়। কিন্তু আমরা বর্তমান যে এসএসসি সিলেবাস সেই অনুযায়ী 50টি বা অর্ধশতাধিক এটিকে আমরা ধরে নিব, স্ট্যান্ডার্ড ধরে নিব। এবারে আমরা দেখব যে কমন উপসর্গ কোনগুলো। তার আগে আমরা একটু ব্যাকে যাব। দেখুন সুবিনি আ, বাংলা উপসর্গে এখানে সুবিনি আ খুঁজে বের করুন। 4টি উপসর্গ রয়েছে যেগুলো কমন, বোথ, উভয় জায়গায় থাকে। এগুলো হচ্ছে সু, বি, নি, আ। তাহলে এই যে 4টি এখানে কোথায় কোথায় আছে আমরা দেখি। বাংলায় আছে এই যে সু, তারপর রয়েছে বি, তারপর রয়েছে নি, তারপর এখানে স্বরে আ। এখানে আমরা পেলাম 4টি। এরপর আমরা তৎসমতে দেখব, সংস্কৃততে দেখব যে সু, বি, নি, আবার আ। এই যে 4টি এখানে 8টি আমরা এখানে যে 4টি পাচ্ছি ওখানে ওই 4টিকে পাচ্ছি। ফলে এখানে আমরা খুব সুস্পষ্টভাবে বলছি যে এখানে একটি কমন বিষয় রয়েছে, এবং এটিকে বোঝানোর জন্য আমরা একটি ভেন ডায়াগ্রাম ইউজ করছি। যে ভেন ডায়াগ্রাম বলছে যে এই পাশের অংশগুলো হচ্ছে বাংলা, এবং এই পাশের অংশগুলো হচ্ছে
সংস্কৃত উপসর্গ, এবং এক্ষেত্রে 4টি উপসর্গ রয়েছে কমন, এবং সেগুলো হচ্ছে আ, সু, বি, নি বা সু, বি, নি, আ, যেভাবেই বলি না কেন 4টি। এবং এক্ষেত্রে আমরা বুঝতে পারবো কিভাবে যে এটি বাংলা উপসর্গ কিনা, অর্থাৎ কোনো শব্দের শুরুতে যদি স্বরে আ থাকে সেটি আমরা কি বলবো যে এটি কোন উপসর্গ, সংস্কৃত নাকি বাংলা উপসর্গ, সেটি জানার কৌশলও আমাদের রয়েছে। আমরা একটু পরে সেটা আলোচনা করব। যে দেখুন, আপনি কিভাবে বুঝতে পারবেন যে বাংলা উপসর্গ কোনটি আর সংস্কৃত উপসর্গ কোনটি। খেয়াল করতে হবে, আমরা এই টেকনিকটা ফলো করব যে এই তৎসম থেকে, এই দিক থেকে আমরা খেয়াল করব। কি বলছে যে আকণ্ঠ, দেখুন এখানে মাঝখানে আমরা উপসর্গগুলো দিয়েছি, আর এখানে আমরা দিয়েছি কি আকণ্ঠ, তৎসম, আর বাংলা শব্দ হচ্ছে আগাছা। খেয়াল করুন, আকণ্ঠ যদি থাকে তাহলে স্বরে আ কে আমরা বলবো তৎসম উপসর্গ। কেন তৎসম উপসর্গ বলবো? কারণ আকণ্ঠ, কণ্ঠ, কণ্ঠ বলছি, তখন বলছে যে নত্যবিধানের নিয়ম কি? নত্যবিধান, নত্যবিধান কি বলছে? ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য বসবে। দেখুন মূর্ধন্য কখন আসে? ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, আবার ত, থ, দ, ধ দন্তন্য। ত, থ, ত, থ, দ, ধ দন্তন্য, আবার ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। তার মানে দন্তন্য যে বর্গের থাকে সে তার সামনে বসবে। ফলে ট, ঠ, ঠ, দেখুন ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, তাহলে ট বর্গে মূর্ধন্য কোন বর্গে আছে? ট বর্গে। তাহলে ট বর্গে যতগুলো ধ্বনি রয়েছে তার সামনে সে এসে মূর্ধন্যই বসবে, অন্য কেউ বসার সুযোগ নেই, দন্তন্য বসার সুযোগ নেই। তাহলে নত্যবিধান কি? নত্যবিধান হচ্ছে তৎসম শব্দের বানানের বিধান বা নিয়ম। ফলে এখানে খেয়াল করতে হবে যে যেসব শব্দে মূর্ধন্য রয়েছে বা মূর্ধন্য স রয়েছে সেগুলোই তৎসম শব্দ। এর বাইরেও রেফ থাকলে, জফলা থাকলে, রফলা থাকলে তৎসম শব্দ। ফলে এখানে কি পাচ্ছি? যে কণ্ঠ, কণ্ঠ, দেখুন যে কণ্ঠ যখন বলছি তখন আমরা কি পাচ্ছি? যে এখানে মূর্ধন্য পাচ্ছি। তাহলে মূর্ধন্য যেহেতু পাচ্ছি তাহলে অবশ্যই কণ্ঠ শব্দটি তৎসম শব্দ। যেহেতু শব্দটি তৎসম শব্দ তাই তার পূর্বে স্বরে বসেছে উপসর্গ, এই উপসর্গ অবশ্যই তৎসম উপসর্গ। আবার দেখুন আমরণ, এখানে নত্যবিধানের নিয়ম কি বলছে? রি, র, স এরপরে মূর্ধন্য বসে। দেখুন যে রি, র, স এরপরে মূর্ধন্য স বসে। যেমন ঋণ, তৃণ, এটাকে ভাঙলে কি হবে? ত হসন্ত যুগ রি যুগ মূর্ধন্য, আর এখানে আমরা পাচ্ছি তৃণ। খেয়াল করুন যে এখানে পাচ্ছি র, যেমন বর্ণ, বর্ণ এটির মধ্যে রয়েছে বর্ণ। ফলে এই যে র এর পরে কি বসেছে? মূর্ধন্য বসেছে। যেহেতু মূর্ধন্য বসছে তাই এটি কি বোঝাচ্ছে? যে এটি তৎসম শব্দ। যেহেতু তৎসম শব্দ তাই এখানে স্বরে আটা হবে তৎসম উপসর্গ। ঠিক এরকম সুনিপুণ, নিপুণ, দেখুন মূর্ধন্য, নিপুণ বানানে মূর্ধন্য, তার আগে সু, ফলে এটি তৎসম শব্দ আর এটি তৎসম উপসর্গ। সুপ্রিয়, কোনো বানানে যদি রফলা থাকে, জফলা থাকে, সেটি অবশ্যই তৎসম শব্দ হিসেবে আমরা জেনে নিব। ফলে সুপ্রিয় তৎসম শব্দের শুরুতে বসেছে, এটি তৎসম উপসর্গ। বিবর্ণ, বর্ণ,
এই যে মূর্ধন্য রয়েছে, মূর্ধন্য থাকার কারণে এটি তৎসম উপসর্গ। কারণ মূর্ধন্য থাকার কারণে বর্ণ শব্দটি কি বোঝাচ্ছে? এটি তৎসম শব্দ। তৎসম শব্দ, তৎসম যদি শব্দ থাকে তার পূর্বে যে উপসর্গ বসবে সেটিকে নির্দেশ করবে। বিনিদ্র তৎসম, নিদ্র হচ্ছে তৎসম শব্দ। কিরকম দেখুন, এই যে র ফলা রয়েছে। নিবৃত্তি, এই যে রি রয়েছে, রি, রি কোথায় থাকে? কোন বর্ণে থাকে? কোন ধরনের শব্দে থাকে? তৎসম শব্দে রি থাকে। নির্ণয়, র, নির্ণয়, র। ফলে এখানে নির যখন বলছি সে দেখাচ্ছে যে এটি তৎসম উপসর্গকে নির্দেশ করছে। তৎসম উপসর্গ বলতে কেন বুঝবো? যে এ হচ্ছে এখানে তৎসম শব্দের সামনে বসেছে তাই। কিন্তু এখানে এখানে আমরা খেয়াল করি, দেখুন কোথাও কি আপনি এরকম পাবেন মূর্ধন্য পাচ্ছেন? এই যে সুদিন, দিন বানান কি? সুনজর। এখানে কোথাও আপনি নত্যবিধান বা সত্যবিধানের নিয়ম পাচ্ছেন না। তার মানে আমাদের যদি আইডেন্টিফাই করতে হয়, নিয়ম কিন্তু অনেক, তৎসম শব্দের চেনার নিয়ম কিন্তু অনেক রয়েছে, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে বাংলা উপসর্গ নাকি তৎসম উপসর্গ? আমরা এই দিকটা খেয়াল রাখবো যে তৎসমর মধ্যে পড়েছে কিনা। যদি তৎসম শব্দের মধ্যে না পড়ে তখন আমরা বুঝে নিব যে সে হচ্ছে বাংলা উপসর্গ। যেমন সুনজর, সুদিন, সুকাজ। কিন্তু যদি বলা হতো সুকাজ আর সুকর্ম, খেয়াল করি এখানে, খেয়াল করি সু কর্ম, এটিকে আমরা বিশ্লেষণ করি যে কর্ম, এটি কিন্তু তৎসম শব্দ, তৎসম শব্দ। সুকর্ম হচ্ছে, তাই এখানে সু হচ্ছে তৎসম উপসর্গ। খেয়াল করুন, সুকর্ম হচ্ছে তৎসম, এখানে সু হচ্ছে তৎসম উপসর্গ, আর কর্ম হচ্ছে তৎসম শব্দ। কারণ এই যে দেখুন রি র স, রি র স, এরপর মূর্ধন্য বসে। তাহলে কর্ম যখন আমরা রেফ পাচ্ছি, রি রসের পর মূর্ধন্য বসে, মূর্ধন্য স বসে, যেখানে আমরা র পাচ্ছি এরকম, তাহলে দেখা যাচ্ছে যে কর্ম রেফ হিসেবে পাচ্ছি, সেটি হচ্ছে তৎসম শব্দ। ফলে সুস্পষ্টভাবে খেয়াল করতে হবে যে কর্ম থেকে কিন্তু কাজের সৃষ্টি হয়েছে। কর্ম তৎসম শব্দ, এটি কিন্তু কর্ম থেকে কাজ হয়েছে তদ্ভব। যেমন চন্দ্র, চন্দ্র হচ্ছে তৎসম শব্দ, তারপর চন্দ অর্ধ তৎসম শব্দ, তারপর চাঁদ। দেখুন কোথায় চন্দ্র আর কোথায় চাঁদ, তার মানে তৎসম থেকে পরিবর্তন হয়ে তদ্ভব হয়েছে, বাংলায় এসেছে। তাহলে কর্ম যখন পরিবর্তন হচ্ছে এটি হচ্ছে তৎসম শব্দ, ফলে এটি তৎসম, এটি হচ্ছে বাংলা শব্দ। ফলে সুকর্ম যখন বলবো তখন সু হচ্ছে তৎসম উপসর্গ, কিন্তু যখন বলবো সুকাজ, সুকাজ, তখন সেটি বাংলা উপসর্গ। কারণ কি? কর্ম আর কাজের মধ্যে পার্থক্য রয়েছে। কর্ম থেকে পরিবর্তন হয়ে শব্দটি কাজ হয়েছে, যেহেতু কর্ম থেকে শব্দ পরিবর্তন হয়ে কাজ হয়েছে, তাই এখানে সু হচ্ছে বাংলা উপসর্গ, আর এখানে হচ্ছে তৎসম উপসর্গ। আশা করি আমরা বুঝতে পেরেছি, এভাবে আমরা পড়লে মনে থাকবে। এরপর আমরা দেখব যে বাংলা উপসর্গ মনে রাখার কৌশল। বাংলা উপসর্গ মনে রাখার কৌশল আমরা পড়েছি যে বাংলা উপসর্গ রয়েছে কতগুলা? 21টি, আর তৎসম হচ্ছে 20টি। ফলে এটি মনে রাখার জন্য আমরা একটা কৌশলের আশ্রয় নিয়েছি। এই কৌশলটা কিরকম? প্রিয়, সাবিহা, যেগুলো লাল কালিতে রয়েছে সেগুলোই হচ্ছে উপসর্গ। দেখুন সাবিহা আছে,
প্রথম যে এটা আমরা লিখে নিব, এটা অবশ্যই খাতায় লিখে নিতে হবে এবং যেখানে যেখানে লাল কালির অংশ রয়েছে সেটার নিচে খাতায় এরকম দাগ দিয়ে রাখতে হবে, নইলে মনে থাকবে না। যেমন সাবিহা, ধরুন চিঠি লিখছেন, এরকম চিঠি লিখতে গেলে এরকম বলি আমরা, প্রিয় প্রিয় সাবিহা। তাহলে সাবিহা, এখানে এটি উপসর্গ, বি উপসর্গ, হা উপসর্গ, অজ পাড়াগায়, তো অজ পাড়াগা, যখন বলছি অজ পাড়াগায়, এই যে অজর নিচে আমরা দাগ দিয়েছি এটি বোঝানোর জন্য এটি হচ্ছে উপসর্গ। এবং এই প্রত্যেকটা শব্দ কিন্তু এই যে যে 2020 সালের যে পূর্বে যে বইটি ছিল, বোর্ড বই, সেখান থেকে নেওয়া হয়েছে এবং এগুলো দিয়ে কিন্তু এই বাক্যগুলো তৈরি করা হয়েছে। দেখুন, প্রিয় সাবিহা অজপাড়াগায়ের অচেনা আনমনা অঘারামের সুনামের ইতিহাস ভালো না। অর্থাৎ সাবিহাকে কেউ একজন গুরুজন কি সতর্ক করে দিচ্ছে, কি সতর্ক করছে, যে অজপাড়াগায়ের যে একটা অচেনা ছেলে বা অচেনা আনমনা, অর্থাৎ যার মন কি করছে, মানে স্থির না, অস্থির, আনমনা অ্যাবসেন্ট মাইন্ডে থাকে। তো আনমনা অঘারাম, অর্থাৎ অঘারাম হচ্ছে ওই ব্যক্তি, যে ছেলেটির কথা বলছে, অঘারামের সুনামের ইতিহাস ভালো না, তার মানে কিন্তু ছেলেটি ভালো না, অর্থাৎ তার সুনাম নেই বললেই চলে। দেখুন, ইতিহাসের ইতি হচ্ছে উপসর্গ, সুনামের সু হচ্ছে উপসর্গ, অঘারামের অঘা হচ্ছে উপসর্গ, তারপর আনমনা যখন বলছি তা আন হচ্ছে উপসর্গ, অচেনা অ হচ্ছে উপসর্গ, অজপাড়াগা নিভৃত পল্লী গ্রাম, সেটির অজ হচ্ছে উপসর্গ। এই পর্যন্ত পরামর্শ গেলে এরপর কি বলল, তার কুকথায় অর্থাৎ তার বাজে কথায়, ভর দুপুরে অর্থাৎ একেবারে দুপুর বেলায়, পদাকার মানে কালো, রাম ছাগলকে, রাম ছাগল মানে বড় ছাগল, এখানে রাম হচ্ছে উপসর্গ, কদাকার এখানে কত হচ্ছে উপসর্গ, কদ হচ্ছে উপসর্গ। তারপর দেখাচ্ছে কদাকার রাম ছাগলকে আর চোখে অর্থাৎ বাঁকা চোখে সজোরে আঘাত করো না। তাহলে কি বলছে, যে ভর দুপুরে অর্থাৎ যে ছেলেটি অঘারামের কথা বললো তার কুকথায় পরামর্শে, মানে কুপরামর্শে তুমি এরকম একটা রাম ছাগলকে ভর দুপুর বেলায় আর চোখে আঘাত করো না। সে সে মানে এই অঘারাম, এই ছন্দ বা বাক্য তৈরি করা হচ্ছে বোঝানোর সুবিধার্থে। সে মানে এই অঘারাম 19 তারিখের, এখানে দীর্ঘ দিয়ে বোঝাচ্ছে এটি যে বই রয়েছে 20 সালের পূর্বের যে বই, সেখান থেকে এটি নেওয়া হয়েছে। 19 তারিখের অনাবৃষ্টিতে, অনাবৃষ্টির অনা হচ্ছে উপসর্গ, আব ছায়ায় মানে হালকা ছায়া, আবু ছায়ায় মানে হালকা ছায়ায়, পাতিহাস, পাতিহাস মানে কি, ছোট হাঁস, চুরি করে নিখোঁজ রয়েছে। অর্থাৎ কি হচ্ছে, যে সে আসলে নিখোঁজ রয়েছে। কে নিখোঁজ হয়েছে, অঘারাম। কি দাঁড়ালো, অঘারাম একটা চোর, তার মানে সে অজপাড়াগায়ে থাকে, অচেনা আনমনা একটা ছেলে, তার কথায় তার কিন্তু সুনামের ইতিহাস ভালো না, যেহেতু সে চুরি করে। তাহলে তার কুকথায় কোনো ওই যে ভর দুপুরে এরকম রাম ছাগলকে, অন্যের রাম ছাগলকে যেন আর চোখে আমরা আঘাত না করি। তারপর কেন বলা হচ্ছে, যে সে আসলে 19 তারিখে এটি পালিয়েছে, পাতিহাস নিয়ে পালিয়েছে, তার মানে কি দাঁড়ালো, যে অঘারাম একটা চোর। তো এই যে 3টি বাক্য, দেখুন এখানে একটা বাক্য ভালো না, এরপর দাঁড়িয়ে রয়েছে, আর এখানে আরেকটি বাক্য যে সজোরে আঘাত করো না, একটি বাক্য রয়েছে। আর 19 তারিখের পরে সে 19 তারিখের এখান থেকে শেষ হয়েছে আরেকটি বাক্য। ফলে মাত্র 3টা বাক্যে আমরা 21টা উপসর্গ, 3টি বাক্যে 21টা উপসর্গ আমরা এখানে মনে রাখতে পারি। এবং দেখা যাচ্ছে এই শব্দগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে, ফলে আমরা খুব সহজে কিন্তু এই বিষয়টা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখছি যে সংস্কৃত উপসর্গ মনে রাখার কৌশল। সংস্কৃত উপসর্গ মনে রাখার কৌশল কি, যে অপসংস্কৃতির প্রভাব অবসানে, আমাদের চারপাশে অপসংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে, ফলে অপসংস্কৃতির অপ হচ্ছে উপসর্গ,
প্রভাব অবসানে, অর্থাৎ এর প্রভাবকে রুখতে হলে প্রতিদিন, অর্থাৎ প্রতি হচ্ছে উপসর্গ, সম্পূর্ণ, সম্পূর্ণ শব্দটিকে বিশ্লেষণ করলে হবে সম হসন্ত যোগ পূর্ণ, সম্পূর্ণ উদ্যমে, অর্থাৎ সম্পূর্ণ প্রচেষ্টায়, চেষ্টায়, নীরবে, নীরবে সুনিপুণ অনুশীলন করবে, অর্থাৎ একেবারে সূক্ষ্ম পারফেক্ট ভাবে এবং কাউকে না জানিয়ে নিজের মনের সাথে নিজে যুদ্ধ করে অনুশীলন করবে, প্র্যাকটিস করবে। কিসের জন্য? যে অপসংস্কৃতির প্রভাব যেন তোমাকে ধ্বংস না করতে পারে, এর জন্য নিজেকে ভিতর থেকে তৈরি করতে হবে। পরাজয় নিবারণে, অর্থাৎ অপসংস্কৃতির কাছে যেন আমরা হেরে না যাই। পরিপূর্ণ অধিকারে আমরণ, অপিনিহিতির বিপক্ষে দুর্গম অভিযান অতিশয় উপভোগ করবে, অর্থাৎ তুমি নিজে যে যুদ্ধ করবে, তুমি নিজে কি করবে? অপসংস্কৃতির বিরুদ্ধে, নফসের মধ্যে যে এরকম পচনশীল বিষয় চলে আসে, এর বিরুদ্ধে কি যুদ্ধ করতে হবে মনে মনে। তাহলে সেরকম একটা পরিস্থিতি এখানে বোঝানোর জন্য আমরা এইভাবে লিখেছি, এবং দুইটা বাক্যে কিন্তু এই 20টি উপসর্গ রয়েছে। দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, মাত্র দুইটা বাক্য, এবং দুইটা বাক্যে 20টি উপসর্গ এখানে উল্লেখ করা হয়েছে। এবং এই প্রত্যেকটি শব্দ কিন্তু দেখা যাচ্ছে যে এই উপসর্গ যুগে গঠিত যে শব্দ, সেগুলো 2020 সালের পূর্বে যে বইটি রয়েছে, বোর্ড বই, ব্যাকরণ বই, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে, এবং এগুলো নিয়ে পরে সাজানো হয়েছে। খেয়াল করতে হবে যে পরাজয় নিবারণে, অর্থাৎ যে অপসংস্কৃতির প্রভাব আমাদের উপরে পড়ে, সেটির বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে এবং সেটি নিবারণ করে, তো দেখা যাচ্ছে যে পরিপূর্ণ অধিকারে, নিজের মনের উপর অধিকার প্রতিষ্ঠা করে আমরণ, একেবারে জীবনের শেষ পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? অপিনিহিতির বিপক্ষে। অপিনিহিতি কি? অপিনিহিতি হচ্ছে ধ্বনি পরিবর্তন। অপিনিহিতি এখানে কি? তো আমরা এটি বোঝানোর জন্য একটু উদাহরণে যাব, যে অপিনিহিতি হচ্ছে পরের ইকার বা উকার যদি সামনে আসে, সেটি হচ্ছে অপিনিহিতি। তাহলে যেমন আজি, আজি, এটিকে ভাঙলে হবে আ যোগ বর্গীয় জ হসন্ত যোগ রস্বই। তাহলে দেখুন, পরে রাষ্ট্রে কি আছে? রস্বই রয়েছে। তাহলে এই রস্বই আইজ হবে, আইজ, অর্থাৎ এক্সিস্টিং একটা ধ্বনি পরে থাকলে মাঝে চলে আসবে। যেমন সাধু, সাধু, সবার শেষে হচ্ছে সা যোগ ধ হসন্ত যোগ রসউ, তাহলে এটি হচ্ছে সাধু। এটি হচ্ছে সা উদ, সা উদ। তাহলে এটি ছিল 3 নাম্বার পজিশনে ছিল, এখানে 2 নাম্বারে চলে আসছে। তাহলে এটি আমরা কেন লিখলাম এখানে? এটি এই কারণে লিখেছি যে অপসংস্কৃতি যখন চলে আসে, অপসংস্কৃতির মধ্যে কিন্তু আমরা সুরের বিকৃতি দেখি। অনেকেই গান দেখাচ্ছে, রবীন্দ্রনাথের গান কি করে নিজের মতো করে গায়, সুরের কি করে, সুরের যে প্রভাবটা, সুরের যে সঠিক বিষয়টি, সেটিকে নষ্ট করে নিজের মতো করে সুর বিকৃত করে। তার মানে অপিনিহিতি দিয়ে আমরা এখানে বুঝাচ্ছি যে বিকৃত সুর। বিকৃত সুর কি? এক ধরনের অপসংস্কৃতি। তাহলে এই যে বিকৃত সুরের বিপক্ষে, বিকৃত সুরের বিকৃত সুরের বিপক্ষে আমরা এই যে ফাইট করার জন্য, যে নিজে নিজে যে বিকৃত সুরের বিপক্ষে, অপসংস্কৃতির প্রভাবের বিরুদ্ধে যে নিজে ড্রাইভ করবে, চেষ্টা করবে, এটাকে আবার এনজয় করতে বলতেছি আমরা, উপভোগ করতে বলতেছি। কারণ মানুষ যদি সেটা উপভোগ না করে, তখন সেটা স্টে করবে না, দীর্ঘ হবে না। ফলে কিভাবে আমরা আসলে এখানে মনে রাখার জন্য যে কত রকমের চেষ্টা করতে হয় আসলে উপসর্গ মনে রাখার জন্য, সবচেয়ে ভালো হচ্ছে নিজে যদি এরকম আপনি ছন্দ তৈরি করতে পারেন বা বাক্য তৈরি করতে পারেন, সেটা সবচেয়ে বেশি মনে থাকবে। আর যদি তা না পারেন, তবে আমি বলবো যে এই মাত্র 2টি বাক্য আমরা এভাবে লিখে, এবং এই যে আমরা যখন খাতায় লিখবো, তখন আমরা এটি নিচে দাগ দিয়ে রাখবো, প্রভাবের নিচে দাগ দিয়ে রাখবো, অথবা আমরা 2টা কলম ইউজ করতে পারি। যখন আমরা অপসংস্কৃতি লিখবো, সেটা একটা কালার কলম দিয়ে অপরটুকু লিখবো, সংস্কৃতিটুকু লিখবো, ঠিক যেরকম আমি এখানে
উপস্থাপন করেছি। তাহলে আমরা দেখলাম যে মনে রাখার কৌশল হচ্ছে এই দুটি বাক্য। এরপর আমরা কিসে যাব, যে ফার্সি উপসর্গ মনে রাখার কৌশল। দেখুন, নিমবাবুর কারখানায়, নিমবাবু অর্থাৎ একজন ব্যক্তি যার নাম হচ্ছে নিমবাবু, নিমবাবুর নিম হচ্ছে একটি উপসর্গ। কারখানায় শব্দটি অর্থাৎ কারখানা হচ্ছে যে ফ্যাক্টরি, সেই কারখানার কার হচ্ছে উপসর্গ। কমজোর, কমজোর মানে দুর্বল। বকলম মানে, বকলম কাদের বলি আমরা, যারা ঠিক মতো লেখাপড়া করে না। বেয়াদব, বদরাগী ও নালায়েকরা। ফি হপ্তা, ফি মানে প্রতি, হপ্তা মানে সপ্তাহ। দরপত্তনির চাঁদা চায়, দরপত্তনি হচ্ছে বারান্দার মতো, অর্থাৎ একজন ব্যক্তির একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে গিয়ে এই যে নিমবাবু ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে গিয়ে কি করে, এই যে বকলম, কমজোর, বেয়াদব, বদরাগী ও নালায়েক মানে যারা অকর্মা, এরকম মানুষেরা কি করে, যে চাঁদা চায়। আচ্ছা, তিনি তাদের কথা বরদাস্ত করেন না। এই যে বরদাস্ত শব্দটির বর হচ্ছে উপসর্গ। ফলে এখানে আমরা কি পাচ্ছি, যে নিম, কার, কম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন 10টা উপসর্গ কিন্তু এখানে রয়েছে। এখানে বাক্য কয়টি? মাত্র দুটি বাক্য। ফলে এই দুটি বাক্য দিয়ে আমরা কিন্তু 10টি উপসর্গ এখানে মনে রাখতে পারি। তারপর মনে রাখার কৌশল আরবি উপসর্গ। আরবি উপসর্গ আমরা 4টি বলেছিলাম, এগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। এরপর আমরা কিন্তু পরের অংশে যাব, উপসর্গের যে আসলে অর্থদ্যোতকতা দিয়ে কি বোঝাচ্ছে সেখানে আমরা যাব। তো জজ সাহেবের খাস কামরায় আমজনতার প্রবেশ নিষেধ। জজ সাহেব যে বিচার কাজ করেন, তার এজলাসের পেছনে কিন্তু তার একটা খাস কামরা থাকে, যেখানে তিনি অপেক্ষা করেন, বিশ্রাম নেন। তো সেখানে কি কোনো আসামি যেতে পারবে? সাধারণ মানুষ যেতে পারবে? যেতে পারবে না। তাহলে কি, জজ সাহেবের খাস কামরায়, খাস কামরার খাস হচ্ছে উপসর্গ, আর আমজনতার আম হচ্ছে উপসর্গ। আমজনতা মানে কি? সাধারণ জনতা। তাহলে তাদের প্রবেশ নিষেধ গেল। উপসর্গের ক্ষেত্রে আর দুটি পাচ্ছি, যে গড় হাজির। গড় হাজির মানে কি? যারা খুব কম হাজির থাকে। যেমন স্কুলে অনেক স্টুডেন্ট উপস্থিতি থাকে না, মাঝে মাঝে আসে কোচিং করে বাইরে, তো দেখা যাচ্ছে যে পরীক্ষার সময় আসে, এরকম আছে না? তাদেরকে কি বলি আমরা? গড় হাজির মানে অল্প হাজির, অল্প উপস্থিত, কম উপস্থিত। ও লাপাত্তা, লাপাত্তা মানে যারা পলাতক, তাহলে লাপাত্তা লা হচ্ছে উপসর্গ। ফলে আমরা এখানে কি পাচ্ছি, যে জজ সাহেবের খাস কামরায় আমজনতার প্রবেশ নিষেধ একটা বাক্য। দ্বিতীয় বাক্য, গড় হাজির ও লাপাত্তা আসামিদেরও প্রবেশ নিষেধ। জজ সাহেবের খাস কামরায় কি পলাতক আসামিরা যেতে পারবে? তাদের ক্ষমতা আছে? ক্ষমতা নেই। তার মানে কি, যে আমরা দেখছি আরবি উপসর্গ মনে রাখার জন্য ছোট্ট দুটি বাক্য আমরা এখানে উপস্থাপন করছি। ফলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে উপসর্গ মনে রাখার জন্য কিছু কৌশল আমাদেরকে অবলম্বন করতে হবে, নইলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এটি আসলে কোন ক্যাটাগরি উপসর্গ। তারপর আমরা আরেকটি এখানে বিষয় দিয়েছি, যে ইংরেজি উপসর্গ। দেখা যাচ্ছে ফুল শার্ট, হাফ হাতা। ফুল শার্ট, ফুল হচ্ছে উপসর্গ, হাফ হাতা হেডমাস্টার, সাব জজ। তাহলে এই যে উপরের গুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। আর হর রোজ মানে প্রতিদিন। হিন্দি উর্দু উপসর্গ হচ্ছে হর মাহিনা মানে প্রত্যেক মাস। ফলে প্রত্যেক মাস যখন আমরা বলছি, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে হর হচ্ছে উপসর্গ, এখানে হিন্দি উর্দু উপসর্গ ব্যবহার হয়েছে। মূলত আমরা আজকে উপসর্গের বিস্তারিত আলোচনা করেছি, এ কারণে উপসর্গের পরিচয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না এবং তারা মুখস্থ করে, ফলে তারা কলেজ পর্যায়ে গিয়ে বা তার উপরে যখন পরীক্ষায় যায় তখন তারা বিপদগ্রস্ত হয়ে থাকে। তো আমরা যেভাবে উপস্থাপন করেছি সেটা যদি আমরা বুঝে পড়ি, তাহলে কিন্তু আমাদের যে কোনো ধরনের এই যে উপসর্গের পরিচিতি সংক্রান্ত জানাশোনার ক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যা থাকবে না বলে আমরা বিশ্বাস করি। আর এর বাইরে উপসর্গ নিয়ে আমরা যে উপসর্গের প্রয়োগ এবং বিশ্লেষণ যেগুলো আমাদের বইয়ে রয়েছে, সেগুলো আমরা দেখব পরবর্তী ক্লাসে, যে উপসর্গ যখন প্রয়োগ হচ্ছে তখন সেভাবে কিভাবে অর্থগুলো পাল্টে যাচ্ছে, অর্থাৎ অর্থ দোতনার বিষয়টি নিয়ে আমরা আরেকটি ক্লাস নিব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।
আজকে আমরা যে বিষয়টি উপস্থাপন করছি যে উপসর্গ কাকে বলে, উপসর্গের কাজ কি, এবং উপসর্গ মধ্যে বাংলা উপসর্গ কোনগুলো, সংস্কৃত উপসর্গ কোনগুলো, আরবি ফার্সি উপসর্গ কোনগুলো, এবং এর মধ্যে যে বাংলা ও সংস্কৃতের মধ্যে যে 4টা উপসর্গ আছে কমন, সেটি আমরা পার্থক্যটা তুলে ধরেছি। আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে উপসর্গ মনে রাখার কৌশলটা কি, আমরা কিভাবে বাংলা উপসর্গ মনে রাখবো, সংস্কৃত বা তৎসম উপসর্গ মনে রাখবো, কিভাবে আমরা আরবি ফার্সি উপসর্গগুলো মনে রাখবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।